আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আর এই শীতের মধ্যে ঘটনা শুনতে চলে এসেছো। এই শীতের রাতে ঘটনা শুনতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর আজকের ঘটনাগুলো তো পুরো জমজমাট হতে চলেছে, তাই আর একদম দেরি করো না, তোমরা কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা শুরু করতে চলেছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। আর এই ঘটনা শোনার আগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আজ আমি যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি এটা আমি বহুদিন কাউকে বলিনি, কারণ যেটা ঘটেছিল সেটা এতটা স্বাভাবিক আর এতটাই ভয়ঙ্কর যে অনেকেই বিশ্বাস করবে না। কিন্তু তুমি তো জানো আমি অতিরঞ্জিত কথা বলি না। আমি যা দেখেছি, যেভাবে ঘটেছে ঠিক সেভাবেই তোমাকে লিখছি। ব্যাপারটা হয়েছিল 2016 সালের শেষের দিকে। তখন শীতের আমেজ শুরু হয়েছে, বাতাসে একটা টান টান ঠান্ডা। আমি তখন কাজ থেকে ফিরতাম একটু দেরি করে, প্রায় রাত 11টা সাড়ে 11টার মধ্যে। ওই সময়টা রাস্তায় লোকজন কম থাকে, দোকানপাটও একে একে বন্ধ হয়ে যায়। কিন্তু আমার বাড়ি যাওয়ার রাস্তা একটু আলাদা। আমার অফিস থেকে বেরিয়ে একটা ছোট্ট ব্রিজ পার হয়ে বাদিকে একটা লম্বা রাস্তা ধরে হাঁটতে হয়। রাস্তার দুই পাশে কিছু পুরনো বাড়ি, একটা ফাঁকা খোলা মাঠ, আর শেষে গিয়ে একটা ছোট্ট লেভেল ক্রসিং আছে। ওটা দিয়ে ট্রেন যাওয়ার কারণে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে হয়। সাধারণত সমস্যা হতো না, কিন্তু ওই কদিন ধরে রাস্তাটার পরিবেশটা যেন একটু অদ্ভুতই লাগছিল। ঠিক বোঝাতে পারবো না, কিন্তু মনে হতো বাতাসে একটা চাপা নীরবতা ঝুঁকে আছে। কখনো কখনো কুকুরের ডাক ভেঙে যায়, আবার সব চুপচাপ। যাই হোক, সেদিন রাতটা ছিল বৃহস্পতিবার। আমি অফিস থেকে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিলাম। ঘড়িতে দেখেছিলাম 11:25 বাজে। পথে কিছু দোকান তখনও জলজল করছে, কিন্তু বেশিরভাগই বন্ধ হওয়ার দিকে। আমি তাড়াহুড়ো করে হাঁটছিলাম, কারণ মাথায় একটাই চিন্তা, বাড়ি গিয়ে গরম জলের সাথে হাত মুখ ধুয়ে একটু গরম খাবার খেয়ে শুয়ে পড়ব। কিন্তু ব্রিজটা পেরোতেই আমার কেমন একটা অস্বস্তি লাগলো। রাস্তার বাতিগুলো অদ্ভুতভাবে মিটমিট করছিল, তবে আমি তখন কিছু ভাবিনি। ভাবলাম শীতের সময়ে এমনিতেই লাইটে ঝিরঝিরে সমস্যা হয়। একটু এগোতেই রাস্তার বাদিকে থাকা পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখলাম একটা ছায়া। এতটুকু অদ্ভুত যে এর আগে বহুবার ওই রাস্তা দিয়ে গেছি, কিন্তু ওই বাড়িটার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখিনি। ছায়াটা নিঃশব্দে দাঁড়িয়েছিল এবং আমার মনে হচ্ছিল ওটা আমাকে লক্ষ্য করছে। কিন্তু আমি আবার বেশ সাহসী স্বভাবের, তাই মাথা নিচু করে হাঁটা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন আরো কাছাকাছি এলাম, দেখলাম ছায়াটা আসলে একজন মানুষের, কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। আলোটা এমনভাবে পড়েছিল যে তার মুখ দেখতে পাচ্ছিলাম না, শুধু বোঝা যাচ্ছিল সে সামনে তাকিয়ে আছে। আমি পাশ কাটিয়ে যেতে যেতে হালকা গলা খাঁকড়েই বললাম, কে দাঁড়িয়ে আছেন ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। আমি তখনও ভয় পাইনি, শুধু একটু বিরক্ত হয়েছিলাম। অনেক সময় নেশাখোর বা ওইরকম লোকজন রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে কথা বলার মতন মতিগতি থাকে না, তাই ভেবে আর কিছু না বলে এগিয়ে গেলাম। কিন্তু সমস্যা হলো, একটু সামনে গিয়ে মনে হলো কেউ আমার পেছন থেকে হাঁটছে। সেই হালকা পায়ের শব্দ, টিপ টিপ, যেটা সাধারণত নরম সোলের জুতায় হয়। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো লোক হাঁটছে। রাস্তাটা সব সময় ফাঁকা থাকে না, কিন্তু পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আমি বেশ অবাক হলাম, কারণ শব্দটা এত পরিষ্কার শুনছিলাম যে মনে হচ্ছিল কেউ ঠিক আমার 2 হাত দূরে পেছনে হাঁটছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার প্রতিটা পদক্ষেপে আমার মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে, কিন্তু ঘুরে তাকাতেই ফাঁকা। কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে শব্দটা কোথা থেকে আসছে। আমি তখন নিজের মনকে বুঝিয়ে বললাম, হতে পারে নিজের হাঁটার শব্দই কানে প্রতিধ্বনির মতো ঢুকেছে। কিন্তু কয়েক সেকেন্ড পরই প্রমাণ পেলাম
সেটা ঠিক নয়। যখন আমি পুরোপুরি থেমে দাঁড়ালাম, আমার পায়ের আওয়াজ বন্ধ হয়ে গেল, কিন্তু পেছনে সেই টিপ টিপ শব্দ আরও 2 কদম এগিয়ে এসে থামল। এবার সত্যি গায়ে কাঁটা দিল। আমি চোখ বড় করে পেছন দিকে তাকিয়ে থাকলাম। পুরো রাস্তা ফাঁকা, সামান্য আলো, দূরে একটা কুকুর শুয়ে আছে, আর কিচ্ছু নেই। তবুও মনে হচ্ছিল কেউ আমার কাঁধের ঠিক পেছনে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। আমি দ্রুত গতি বাড়িয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আর এবার কুকুরগুলাও হঠাৎ মাথা তুলে ফু ফু করে শুষে বাতাস নিল এবং একদৃষ্টে আমার পেছনে তাকিয়ে রইল। কুকুরগুলো যে এমন শূন্য দিকে তাকিয়ে থাকে সেটা আমি আগেও দেখেছি, কিন্তু সেদিনের চোখের দৃষ্টি ছিল অন্যরকম, যেন সে সত্যিই কিছু দেখতে পাচ্ছে যেটা আমি পাচ্ছি না। আমি কুকুরটার দিকে তাকিয়ে থেমে গেলাম। কুকুরটা দাঁতের দাঁত চেপে গড় গড় শব্দ করছে, কিন্তু আমার দিকে নয়, আমার পেছনের ফাঁকা রাস্তাটার দিকে। এবার আর আমি পেছনে তাকাইনি। আমি সোজা দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু সামনে গিয়ে দেখি লেভেল ক্রসিংটা বন্ধ, গেট নামানো, আর দূরে ট্রেনের আলো নেই। অর্থাৎ কিছুক্ষণ আগে গেট নামানো হয়েছে, এখন ট্রেন আসবে। গেটের সামনে আরও 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। ওদের দেখে একটু স্বস্তি লাগলো, ভয়টা যেন একটু কমলো। আমি গিয়ে ওদের পাশে দাঁড়ালাম। রাতের ঠান্ডা হাওয়া বইছে, চারপাশে নিস্তব্ধতা। যেহেতু আমার পেছনে কেউ থাকার কথা নয়, তাই ভাবলাম মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ালে হয়তো সেই অদৃশ্য অনুভূতিটা কেটে যাবে। কিন্তু ওখানেই সবচেয়ে বড় ঘটনা ঘটল। আমি যখন গেটের কাছে দাঁড়িয়ে লোকগুলোর দিকে তাকালাম, দেখলাম ওরা সবাই ট্রেন আসার দিকেই চেয়ে আছে। আমি স্বাভাবিকভাবে তাদের মতো করে তাকালাম, কিন্তু 2 সেকেন্ড পর আমার বুকটা ধক করে উঠল, কারণ আমার পাশের এক ব্যক্তি হঠাৎ করে আমার পেছনের দিকটাই তাকিয়ে রইল। তার চোখ বড় হয়ে আছে, মুখে আতঙ্ক। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমাকে দেখে এমন মুখ করছে, কিন্তু ওর চোখ আমার দিকে নয়, আমার পেছনের সামান্য ওপরের দিকে, যেন আমার ঠিক পিছনে খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে যাচ্ছিলাম, তখনই লোকটা কাঁপা গলায় বলল, ওদিকে তাকাবেন না, ওদিকে কিছু আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমি এতক্ষণ ধরে যেটা অনুভব করছিলাম সেটা প্রথমবার একজন মানুষ দেখতে পাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি দেখলেন? লোকটা মাথা নেড়ে বলল, আপনি ঘুরবেন না, আপনার ঠিক পেছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু এরপর সে হঠাৎ চুপ করে গেল। আমি আর কিছু জিজ্ঞেস করতে সাহস পেলাম না। সামনে দাঁড়ানো বাকি লোকগুলো অবাক হয়ে ওর দিকে তাকাচ্ছিল। তাদেরও মনে হচ্ছিল ব্যাপারটা খারাপ কিছু। আমি থরথর করে কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল কেউ আমার কানের কাছে দাঁড়িয়ে আছে। ঠান্ডা শীতের রাতেও আমি অনুভব করছিলাম কেউ আমার ঘাড়ের পেছনটা ঠান্ডা নিঃশ্বাসে ভিজিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ করে গেটের বেল বাজতে শুরু করলো। ট্রেন আসছে। সবাই সামনে তাকালো, আমিও তাকালাম। ট্রেনের শব্দ যতই কাছে আসছিল, আমার পেছনের সেই অদৃশ্য উপস্থিতিটা যেন আরও বেশি তীব্র হচ্ছিল। আমি চোখ শক্ত করে বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। ট্রেনটা সামনে দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলল, এবার গেলে হবে না। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। আশেপাশের সবাই চমকে গেল। ট্রেনটা চলে যাওয়ার পর গেট উঠতেই আমি ছুটে রাস্তা পার হয়ে দৌড়ে বাড়ি পৌঁছে গেলাম। সেদিন কিচ্ছু খাইনি, ঘুমোতেও পারিনি। সারাটা রাত মনে হচ্ছিল কেউ আমার জানলার বাইরে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে আমি সেই লোকটাকে খুঁজতে বেরিয়েছিলাম যে আমাকে সতর্ক করেছিল, কিন্তু আশ্চর্য, সারা রাস্তা, দোকান, স্টল, কেউ বলল না এমন কাউকে তারা দেখেছে। পাশের লোকেরাও বলল সেদিন রাতে লেভেল ক্রসিংয়ে তারা কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখেনি যে আমার পাশে ছিল। আমি আজও বুঝতে পারি না সেদিন আসলে কি হলো আমার সাথে। ওই ঘটনার পর আমি আর সে রাস্তা দিয়ে রাতের বেলা কোনোদিনও একা হাঁটিনি। এখন তো পুরোপুরি সেগুলো চেঞ্জ হয়ে গেছে। এই 17 সাল থেকে 25 সাল
অনেক কিছুই বদলে গেছে। তো অমিত, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো তোমার কাছে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমরা তো বুঝতেই পারছো আমার গলাটা বেশ ভালোই ধরে আছে। মোস্ট প্রবাবলি কিছুদিনের মধ্যে ঠিকও হয়ে যাবে। আশা করছি এই ধরা ভয়েসটাও তোমাদের ভালোই লাগছে, কারণ এইরকম ধরা ভয়েসে ভূতের ঘটনা শুনতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। অমিতদা, আমি যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি এটা আমার নিজের নয়, আমার এক দাদার খুব ঘনিষ্ঠ বন্ধুর ঘটনা। মানুষটা রানাঘাট স্টেশনে হকারি করত। ট্রেনের কামরায় ঘুরে ঘুরে বিস্কুট, মুড়ি, বাদাম, চা এইসব বেচে খেত। এখনও বেঁচে আছে, কিন্তু আগের মতন কাজ করে না। কারণ যা ঘটেছিল সেটা ঘটার পর সে আর স্টেশনের প্ল্যাটফর্ম ধরে ঠিকমতো হাঁটতেও যায় না। তার আমি নামটা বলছি না, কারণ মানুষটা নিজেই বলে এই ঘটনাটা কাউকে নাম ধরে বলিস না, ওটা বললেই মনে হয় আমার পেছনে কিছু লেগে যায়। তো এই ঘটনাটা শুরু হচ্ছে 2018 সালের শেষ দিকের কথা। শীতের আমেজ ঢুকে গেছে। রাতের দিকে রানাঘাট স্টেশনটা একটু কুয়াশায় ঢেকেই থাকতো। প্ল্যাটফর্মে লাইটগুলো হলুদ আলোয় ঝাপসা হয়ে যেত। দূর থেকে ট্রেনের হর্ন শোনা যেত, কিন্তু দেখা যেত না। হকারদের মধ্যে তখন বেশ চাপা একটা ভয় ছিল, কারণ কয়েকদিন ধরে প্ল্যাটফর্ম নাম্বার 2তে রাতে কেউ না কেউ একটা অদ্ভুত অনুভূতি পাচ্ছিল। যে কেউ হঠাৎ মনে করত কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, কেউ বা মনে করত ট্রেন আসার আগে অদ্ভুত একটা গন্ধ আসে, আবার কেউ বলতো দূরে টিকিট ঘরের দিক থেকে একটা মানুষের ছায়া হাঁটছে, কিন্তু কাছে গেলেই দেখা যায় কেউ নেই। যাই হোক, যারা রাতের ট্রেনে চা বিক্রি করে তারা এইসব জিনিসকে পাত্তা দেয় না, কারণ কাজ তো করতেই হবে। আমার দাদার এক বন্ধু, ধরো তার নাম সমীর, সে প্রতিদিন রাত 11টার দিকে একবার শেষ রাউন্ড দিত। ট্রেনগুলোর মধ্যে 11:15 লাস্ট লোকালে চা বিস্কুট বেচে তারপর বাস স্ট্যান্ডের দিকে হাঁটত। সেদিনও সে ঠিক একইভাবে কাজ করেছিল, কিন্তু যেটা অদ্ভুত ছিল সেটা হচ্ছে সেদিন রাতে তার শরীরটা ভালো ছিল না। মাথা ধরা, চোখে ঝাপসা দেখা, আর মনে হচ্ছিল কেউ বারবার তাকে লক্ষ্য করছে। সে ভেবেছিল ক্লান্তি, কিন্তু পরে বুঝল ক্লান্তির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সেদিন রাতে রানাঘাট স্টেশনটা অস্বাভাবিকভাবে ফাঁকা ছিল। 11টার পরে সাধারণত কিছু যাত্রী থাকে, কিন্তু সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল স্টেশনের প্রতিটা কোণা নিঃশব্দে ভরা। সমীর প্রথমে ভেবেছিল হয়তো পুলিশ টহল দিচ্ছে, তাই যাত্রীরা এদিক ওদিক লুকিয়ে আছে, কিন্তু পরে বুঝল ব্যাপারটা অন্যরকম। সে যখন প্রথম প্ল্যাটফর্ম ধরে হাঁটছিল তখন হঠাৎ করে শুনতে পেল কেউ খুব আস্তে আস্তে বলছে, দাদা চা আছে। শব্দটা খুব ধীর, খুব নরম, কিন্তু স্পষ্ট। সমীর ঘুরে তাকালো, দেখলো কেউ নেই। সে একটু ভয় পেলেও আবার হাঁটতে লাগলো। তারপর আবার আরও কাছে, দাদা একটা চা দাও। এবার সে সঙ্গে সঙ্গে পেছনে তাকালো, তবুও কেউ নেই। এবার কেমন যেন ঠান্ডা একটা হাওয়া তার কান ছুঁয়ে গেল। সে গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলে নিল। হকারদের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতেই পারে, এমনটাই ভেবে এগোলো। কিন্তু সামনে গিয়ে প্ল্যাটফর্মের শেষ মাথায় যে অন্ধকার গলি আছে, যেখানে একটা পুরনো স্টোর রুম, সেখানে সে স্পষ্ট দেখল একজন লোক দাঁড়িয়ে আছে। খুব পাতলা, মাথাটা নিচু, গা হিম করা, অস্বাভাবিকভাবে স্থির। আলো ঠিকমতো পড়ছিল না, তাই মুখ দেখা যাচ্ছিল না। সমীর ভেবেছিল হয়তো কোনো যাত্রী। সে বলল, চা লাগবে? লোকটা নড়ল না, কোনো সাড়া নেই। সমীর একটু বিরক্ত হয়ে সামনে এগিয়ে গেল, কিন্তু সে যত এগোচ্ছিল তত মনে হচ্ছিল লোকটা যতটা দূরে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে
আসলে ততটা দূরে নেই, যেন আলো ভুল দেখাচ্ছে। সে যখন একদম কাছে পৌঁছালো তখন বুঝতে পারল লোকটা নেই। 1 সেকেন্ড আগে যাকে দেখেছিল সেই মানুষটা এক নিমিষে হাওয়া। প্ল্যাটফর্মে ঠান্ডা বাতাস বইল, তার শরীর হিম হয়ে গেল। সে তখন আর এক মুহূর্ত দাঁড়ালো না, সরাসরি ফিরে প্ল্যাটফর্মের 2-এর দিকে গেল। ভাবলো হয়তো নিজের মাথা ঘুরছে, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। আসল ঘটনাটা ঘটল যখন সে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছিল। সে তখন টিফিনের বালতি পাশে রেখে বসে আছে। ট্রেন আসতে আরো 10 মিনিট বাকি। 2-1 যাত্রী এদিক ওদিক ঘুরছিল। হঠাৎ দূরে প্ল্যাটফর্মের প্রায় শেষ মাথায় টয়লেটের কাছে সে দেখল এক মহিলাকে। মহিলাটা একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তার মাথায় লম্বা চুল, সাদা ফিকে রঙের একটা ওড়না, মুখ দেখা যাচ্ছে না। প্রথমে সমীর ভাবল হয়তো কোনো যাত্রী, কিন্তু তার অবস্থানটা ছিল অদ্ভুত। মহিলাটা দাঁড়িয়েছিল রেল লাইনের একদম কিনারায়, যেটা সাধারণত কেউ দাঁড়ায় না। সে যেন নিচের দিকে তাকাচ্ছে, আবার নড়ছেও না। সমীর যতবার তাকাচ্ছিল মনে হচ্ছিল মহিলাটা একটু একটু করে মাথা ঘুরিয়ে তার দিকেই তাকাচ্ছে, যদিও মুখ দেখা যাচ্ছে না। সমীর তখনও ভাবল রাতে এমন অনেক যাত্রী থাকে যারা কুয়াশার মধ্যে দাঁড়ায়, এতে ভয়ের কিছু নেই। তাই সে মাথা নিচু করে মোবাইলে সময় দেখছিল। ঠিক তখনই খুব কাছে একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পেল, দাদা, গরম চা আছে? সে চমকে উঠে পাশে তাকালো। কেউ নেই, চারপাশে সাধারণ যাত্রীরা, কিন্তু তার একদম পাশে কোনো মহিলা নেই। তার বুকের নিচে কেমন যেন ব্যথা টের পেল। সে কানে হাত দিল, মনে হলো শব্দটা যেন ঠিক তার গলার ওপর দিয়ে ঢুকে গেছে। এবার সে সত্যি অস্বস্তি অনুভব করতে শুরু করলো। সে টিফিন বালতি তুলে নিয়ে দাঁড়ালো, এবং তখনই সে দেখল প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়ানো সেই মহিলাটা আর নেই, কিন্তু তার জায়গায় রেল লাইনের পাশে গায়ে হালকা আলো পড়ে দেখা যাচ্ছে এক টুকরো ছায়া, যেন কেউ বসে আছে মাথা নিচু করে, খুব ধীরে দুলছে। সমীর আর তাকাতে সাহস পেল না। সে দ্রুত অন্য লোকেদের কাছে এসে দাঁড়ালো। ঠিক তখনই স্টেশনের লাউডস্পিকারের ঘোষণা হলো, লোকাল ট্রেন আসছে। ট্রেনের আলো দূর থেকে দেখা গেল, সব ঠিকঠাকই মনে হচ্ছিল। কিন্তু ট্রেনটা যখন কাছে এলো, সমীর খেয়াল করল ট্রেনের প্রথম কামরার সামনের আলো পড়তেই সে স্পষ্ট দেখল রেলপথের পাশে যেখানে একটু আগে ছায়া টের পাচ্ছিল, সেখানে কেউ বসে আছে। একজন মানুষ, মাথা নিচু, 2 হাত দিয়ে কিছু চেপে ধরেছে যেন বুকে। ট্রেনটা সামনে আসতেই আলোটা তার মুখে পড়ল। সমীর দেখল তার মুখটা অস্বাভাবিকভাবে কালো দাগে ভর্তি, চোখ দুটো অদ্ভুতভাবে সাদা, আর ঠোঁটের নিচে শুকনো রক্তের দাগ। সে এতটাই চিৎকার করে উঠছিল যে প্ল্যাটফর্মের একজন ঘুরে তাকালো, কিন্তু তাদের কাছে কিছুই দেখা গেল না। সমীর দেখল কেউই কিছু দেখছে না। কেউ বলল, কি হলো, কেন চিৎকার করছো? সে কাঁপতে কাঁপতে বলল, ওখানে লোকটা। সবাই দেখল ফাঁকা। ট্রেন থামতেই সমীর ভয়ে ট্রেনে উঠল না। তার হাত কাঁপছিল, বুকটা ধরপড় করছিল। ট্রেন চলে যাওয়ার পর আবার সব নীরব। এবার আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল তার সাথে। সমীর পরিষ্কার শুনল তার একদম পেছনে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, সেই ঠান্ডা চাপা শ্বাস। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, ফাঁকা, কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মের টাইলসের ওপর জল পড়ার ফোঁটা ফোঁটা শব্দ, টুপ টুপ টুপ, যেন কেউ ভিজে পা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ তার ডান কাছ ঘেঁষে একটা মহিলা কণ্ঠস্বর। সমীর সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরের দিন স্টেশনের কুলি লোকেরা তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার চোখ লাল, গলা শুকিয়ে কাঠ, আর সে শুধু একটাই কথাই বলছিল, আমি কাউকে দেখিনি, আমাকে ছাড়। তাকে বাড়িতে দিয়ে আসা হয়। 3 দিন সে কথা বলেনি। পরে ধীরে ধীরে সব স্বাভাবিক হলেও সে আর রাতে রানাঘাট স্টেশনে কাজ করতে যায়নি। যদিও পুরো ঘটনাটা রানাঘাট স্টেশনের মধ্যে হয়নি। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনিও।
তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি তোমাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। একটা কথা আমি বারবার বলতে চাই, এখানে কোনো রকম প্রতিষ্ঠানকে ডিফ্রেম করা হচ্ছে না। ভৌতিক কথা বারবার বলে, ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। সেটার সত্যতা যাচাই করা বা নেগেটিভিটি ছড়িয়ে দেওয়া ভৌতিক কথার কাজ না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমার নাম প্রকাশ করতে আমি চাই না, কারণ ঘটনাটা এমন যে আজও মনে পড়লে বুকের ভেতরটা শুকনো ঠান্ডা হয়ে যায়। এই ঘটনাটা তোমার ভৌতিক কথা পরিবারের সবাইকে শেয়ার করার আগেই আমি বারবার ভাবছিলাম বলবো কি না, কারণ যেটা আমি দেখেছি সেটা এতটাই ভয়ঙ্কর, অথচ এতটাই সাধারণ এবং বাস্তবের ভেতর মিশে থাকা এক মুহূর্ত যে মানুষ শুনলে হয়তো প্রথমে বিশ্বাসই করবে না। কিন্তু সত্যি বলছি অমিতদা, আমি যা দেখেছি, আমি যা বলছি তার একটা শব্দও বানানো না, এবং এটা ঘটেছিল ট্রেনের ভেতরে। রাত প্রায় 9:30টার সময় আমাদের ট্রেনটা সিগন্যালের জন্য থেমে গিয়েছিল বেলঘড়িয়া স্টেশন ছাড়িয়ে আরও সামনে একটা নির্জন জায়গায়, যেখানে দুই পাশে জঙ্গল এবং একটা ছোট্ট পুকুর, কোনো বাড়িঘর নেই। সেই পুকুরটার পাশে বসেছিল এক মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে। আমি প্রথম দেখি। এবার তোমাকে ঘটনাটা একদম শুরু থেকে বলি, যাতে বোঝা যায় কতটা স্বাভাবিক একটা পরিস্থিতি কিভাবে ধীরে ধীরে এমন ভয়ঙ্কর দিকে চলে গেল যে আজও রাতে ঘুমোতে আসার আগে জানলার দিকে তাকাতে ভয় পাই। সেদিন আমি শিয়ালদহ থেকে বেলঘড়িয়া লাইনে বাড়ি ফিরছিলাম। ট্রেনটা ছিল লোকাল, ভিড় মাঝারি, দাঁড়াবার মতন ভিড় ছিল না। সবাই নিজের নিজের ফোনে ব্যস্ত, কেউ ঘুমোচ্ছে, কেউ গান শুনছে। আমি জানলার সিটে বসেছিলাম, কারণ সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছিলাম। বাইরে তখন হালকা কুয়াশা, শীতের শুরু, দূরে আলো কম, ঝাপসা সব কিছু। ট্রেন বেশ স্বাভাবিক গতিতেই চলছিল। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ধীরে ধীরে থেমে গেল। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু মিনিট 5 পর যখন ট্রেন দাঁড়িয়েই থাকলো, তখন সবাই একটু চুপ হয়ে গেল, কারণ জায়গাটা খুবই অদ্ভুত। যেদিকে তাকাও ফাঁকা, শুধু একদিক দিয়ে হঠাৎ মনে হলো কোনো একটা আলো দেখা যাচ্ছে, যেন পানির প্রতিফলন। প্রথমে ভেবেছিলাম নিশ্চয়ই কারোর বাড়ির আলো, পরে বুঝলাম ওটা কোনো ঘরের আলো হতে পারে না, কারণ সেখানে কোনো ঘরই নেই। ওই সময় আমি প্রথম ওকে দেখি, পুকুরের ধারে বসে থাকা সেই মহিলাকে। খুব স্বাভাবিক একটা দৃশ্য, যেন গ্রামের কোনো মহিলা সন্ধ্যের পরে একটু বসেছে, কোলে তার ছোট একটা বাচ্চা। মহিলাটার গায়ের শাড়িটা হালকা সাদা বা ফিকে ধূসর বলতে পারো, জানি না ঠিক কোন রং হবে। দূর থেকে ঝাপসা লাগছিল। তার মাথার ঘোমটা ছিল, বাচ্চাটাকে বুকের কাছে ধরে আছে। প্রথম দেখায় ভয়ের কিছুই ছিল না। আমি ভাবলাম হয়তো কোনো গ্রামের লোক পুকুরের পাশে বসে আছে। ট্রেন থেমে থাকায় আমরাও ওদের দেখতে পেয়েছি। কিন্তু অদ্ভুত হলো, আমাদের বগির যত যাত্রী ছিল কেউই যেন ওদিকে তাকাচ্ছিল না, শুধু যেন আমি একাই দেখছি। আমি দুবার পাশের লোকটাকে বললামও, ওইদিকে দেখুন, একটা মহিলা বসে আছে না? লোকটা জানলার দিকে একটু তাকিয়ে বলল, কোথায়? কিছুই তো দেখছি না। তার কথা শুনে আমি অবাক হয়ে আবার তাকালাম। আমি স্পষ্ট দেখছি, তাহলে দেখছে না কেন? এরপরেই একটা অদ্ভুত অনুভূতি হলো। যখনই আমি পুরো মনোযোগ দিয়ে সেই মহিলাটাকে দেখতে লাগলাম, তখনই মনে হলো ও হঠাৎ মাথা নিচু করে বসে আছে, কিন্তু কোলে থাকা বাচ্চাটার মাথাটা কেমন যেন একদম নড়ছে না, অস্বাভাবিকভাবে স্থির, যেন সেটা একটা পুতুল। কিন্তু তাও না, কোনোভাবে যেন কেমন একটা ভারী নড়াচড়া। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বাচ্চাটার মুখ আমার দিকেই। কিন্তু আলো না থাকলেও আমি চোখ দুটো স্পষ্ট দেখলাম, অস্বাভাবিক বড়, ফাঁকা, যেন কোনো শিশুর চোখ না, বরং কোনো মৃত বস্তুর চোখ। আর ঠিক তখনই আমি চোখ সরাতে পারলাম না। মহিলাটা হঠাৎ মুখ তুলে তাকালো ট্রেনের দিকে। অমিতদা, ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে ওর চোখ দুটো সাধারণ মানুষের চোখ না, ওর চোখ ওটাই প্রথমবার আমি বুঝলাম উল্টে ছিল, মানে সাদা অংশটাই পুরো দেখা যাচ্ছে, কোনো মনি নেই। আর সবথেকে অবাক করার বিষয়, পর্যাপ্ত আলো না থাকার পরেও আমি সেটা দেখতে পাচ্ছিলাম। আর মুখের ডান দিকে যেখানে গালটা থাকে
সেখানে একটা বড় ফাটল, সেখান থেকে কালচে লাল কিছু একটা ঝরছে। আগের থেকে আরও ভয়ঙ্কর হলো যখন দেখলাম এইভাবে উল্টানো চোখ নিয়ে ও কেমন যেন আমার দিকেই তাকিয়ে আছে, যেন শুধু আমাকেই দেখছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি মুহূর্তে জানলার কাঁচ টেনে বন্ধ করে দিলাম, কিন্তু জানি না কি হলো, কাঁচটা বন্ধ করার পরেও মনে হলো যেখান দিয়ে তাকিয়েছিলাম সেই জায়গায় ওর মুখটা আরও স্পষ্ট হয়ে উঠেছে, যেন কাচের প্রতিফলনে ওর মুখ ক্রমশ কাছে চলে আসছে। আমি একটা দীর্ঘ শ্বাস নিয়েই চোখটা অন্যদিকে ফেরালাম। কিছুতেই চাইছিলাম না জানলার বাইরে তাকাতে, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। আমি শুধু তাকালেই খেয়াল করবে। মিনিট 5 পর ট্রেনটা চালু হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বরং শোনা গেল টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেনটাকে একটু দাঁড়াতে হবে। তখনই বগির সামনের দিক থেকে একটা লোক বলল যে তার নাকি ফোনটা অফ হয়ে গেছে। আরেকজন বলল তার নেট যাচ্ছে না, কিন্তু আমার ফোন ঠিকঠাকই ছিল। এটা দেখে আমি আরও অস্বস্তি বোধ করলাম, কারণ অভিজ্ঞতা থেকে জানি এমন কিছু ঘটনা হয় যেখানে নির্দিষ্ট মানুষের ওপরই প্রভাব পড়ে। আমি নিজেকে সামলে একটু সাহস করে আবার জানলার দিকে তাকালাম, কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম আদেও ও আছে কিনা, নাকি আমি ভুল দেখেছি। কিন্তু অমিতদা, ওই কয়েক মিনিটের মধ্যে জিনিসটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল, কারণ এবার আমি দেখলাম আগের জায়গায় বসে থাকা সেই মহিলাটা আর নেই, বরং অনেকটাই কাছে। পুকুর থেকে উঠে কাদার ভেতরে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছে, এবং আমি অনুভব করলাম ওই দুটো পায়ের ভঙ্গিটা একদম মানুষের মতো না, পশ্চিমবঙ্গের গ্রামের লোকজনদের মতো বসা বা দাঁড়ানো। কিন্তু এখানে দেখলাম ওর হাঁটুর দিকটা যেন উল্টে বাঁকানো, যেন দুটো পা কোনোভাবে ভেঙে গেছে, তবুও দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, বাচ্চাটার মাথাটা ঝুলে আছে একদিকে, একটা মৃতদেহের মতন। কিন্তু সেই অস্বাভাবিক বড় চোখ দুটো দিয়ে সে আমার দিকেই তাকিয়ে আছে, একদম স্থির। ট্রেনের বাকি যাত্রীরা নিশ্চুপ, কেউ এতটুকুও খেয়াল করছে না। শুধু আমি দেখেছি। আমি মাথাটা দ্রুত নিচু করে ফেললাম, কিন্তু আমার মনে হচ্ছিল ঠিক জানলার ওপাশেই দাঁড়িয়ে আছে। আমি ভয়ে মুখ তুলে তাকাতেও পারছিলাম না, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউই সেটা বুঝতে পারছে না। তখন আমার বুকের ভেতর এত জোরে ধকপক করছিল যে মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু কোনোভাবেই আমি বন্ধ রাখতে পারলাম না। মনে হচ্ছে জানলার পাশে কেউ নখ দিয়ে ঘষছে। আমি বাধ্য হয়ে ধীরে ধীরে চোখ খুললাম। জানলার কাছে যেটা দেখলাম সেটা মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। কাচের ওপারে ছিল সেই মহিলা, কিন্তু তার মুখটা কাচের সঙ্গে এমনভাবে লেগে আছে যে নাক আর ঠোঁট চ্যাপটা হয়ে গেছে, এবং চোখ দুটো পুরো সাদা, কোনো মণি নেই। কানের পাশে চুল ভিজে লেপ্টে আছে, আর গালের ফাঁকা জায়গা থেকে কিছু একটা গড়িয়ে পড়ছে কাছে। বাচ্চাটার মাথা একদিকে হেলে, চোখ দুটো অন্ধকার গর্তের মতন, কিন্তু সেই গর্তের ভেতর থেকে ক্ষীণ আলোর মতন কিছু একটা জ্বলছে। আমি আর পারছিলাম না। ঠিক তখনই এই ভয়ের মধ্যে হঠাৎ ট্রেনটা ধীরে ধীরে এগোতে শুরু করলো। জানলা দিয়ে দেখলাম মহিলাটা ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে ওর মাথাটা অস্বাভাবিকভাবে একপাশে কাত হয়ে গেল, যেন গলার হাড় ভেঙে গেছে। আর ঠিক তখনই, অমিত, আমি শপথ করে বলছি, আমি শুনলাম একটা চাপা গলার শব্দ। ট্রেনটা গতিতে বাড়ার সঙ্গে সঙ্গে জানালা থেকে ওই দৃশ্যটাও মিলিয়ে গেল, কিন্তু আমার বুকের ভেতর ধকপক বন্ধ হয়নি। ট্রেন যখন স্টেশনে ঢুকলো তখন স্বাভাবিক হলো, লোকজন নামলো, ফোন দেখলো, কিন্তু আমার হাত এতটাই কাঁপছিল যে মোবাইল ধরতেই পারছিলাম না। সে রাতের পর 2 দিন জ্বর এসেছিল, সামান্য মানসিক চাপে। কিন্তু সত্যি বলছি অমিতদা, ট্রেন আটকে থাকা অবস্থায় যে মহিলা আমাকে দেখেছিল সে মানুষ ছিল না। আর আমি জানি ও যা করছিল, ও চাইছিল ট্রেন থেকে নামুক। তো এমন একটা অভিজ্ঞতা আমার সঙ্গে হয়েছিল। আশা করছি সকলের ভয় লাগবে, আর এই ঘটনাটা সত্যিই খুব ভয়ের। যাই হোক, কেমন লেগেছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শুনিও। একদম দারুণ লেগেছে। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সৌরভ দাস, সেকেন্ড কমেন্ট করেছে শান্তনু সিঙ্গিং অফিসিয়াল,
থার্ড কমেন্ট করেছে সুমনা মান্ডি। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, নন্দিনী রয়, সৌমেন মাইতি, এসকে আরাফুল হোসেন, লক্ষ্মণ সর্দার, রাজদীপ হাসদা, সোমা দাস, সুশান্ত দাস, রিয়াজ শেখ, বিবেক বর্মন, রোহিত সান্ত্রা, শিহাব সাফির উদ্দিন লিখেছে আবার দেরি হয়ে গেল অমিত তোমার লাইভে এসে গল্প শুনতে। কোনো প্রবলেম নেই গো, কিন্তু একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। তারপরে কমেন্ট করেছে রাব্বানি, ইসমালি কমেডি, টিনা শর্মা, রুনা দে লিখেছে আমি একটা কথা বলি, বেশ কিছুদিন ধরেই দেখছি ঘটনা তো সবাই বলছে কিন্তু জায়গার নাম সে ঘটনাগুলোই কেউ বলছে না। প্রপার জায়গার নামটা বললে একটু ভালো লাগে। ঠিক আছে গো, সবাই শুনে নিলে। তোমরা যদি পসিবল হয় অবশ্যই পাঠিও ঘটনার সাথে নাম সহকারে। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, জিসান আহমেদ, সামিমা রারি, রিয়া লিখেছে অমিতদা আমার নামটা একবার হ্যালো করে বলো। আমার নাম রিয়া, আমি নবদ্বীপ থেকে তোমার ঘটনা শুনছি। হ্যালো রিয়া। তারপরে কমেন্ট করেছে মুসলিমা বেগম, সঙ্গীতা মজুমদার, গুনগুন মণ্ডল, নাটু দাস, বিশ্বজিৎ সর্দার লিখেছে আমার ছেলে তোমার বড় ভক্ত, ওর নামটা একবার হাই করে বলো, ও খুশি হবে। ওর নাম রাজদীপ। হ্যালো রাজদীপ। তারপরে কমেন্ট করেছে জুলফিকার হাসান, নন্দিতা ঘোষ, জবা দেবী, কবিতা সরকার, শঙ্কর ভট্টাচার্য, রাজেশ মল্লিক, কবিতা সরকার, রিয়াদ শেখ, মলি পাল, মনিকা কীর্তনিয়া, সুদীপ পুরকায়স্ত, সন্দীপ ফোর, বিকি বাগচি, সমীর সরকার, এমডি সুরজিৎ, আদিবা মিম, দীপশ্রী দাস, শিল্পা চ্যাটার্জি লিখেছে হাই অমিত কেমন আছো ভাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমার ঘটনা শুনতে বসে গেছি। একদম দিদি। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর। মিষ্টি ঘোষ লিখেছে হাই দাদা তুমি কেমন আছো, দারুণ দারুণ ঘটনা আসছে এখন, আমার পাঠানো ঘটনাটা বলে শুনিও প্লিজ। তুমি পাঠিয়েছো? আরেকবার টেক্সট করো গো আমাকে। তারপরে কমেন্ট করেছে মলাই চক্রবর্তী, সোমা বেরা, শান্তনু ভট্টাচার্য, সৌরভ, ডিজে ব্লগার অনিশ, সুরজিৎ, বিকাশ মুর্মু, উষিতা দে লিখেছে অনেকদিন পর শুনলাম, অসাধারণ লাগলো, তিনটে ঘটনাই খুব ভালো, থ্যাংক ইউ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।